উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই সরকারের মূল লক্ষ্য। উপদেষ্টা পরিষদের বৈঠকে ডিসেম্বরের মধ্যে সংস্কার শেষ করার প্রতিশ্রুতি। দ্বিতীয় অধ্যায়ের মূল ফোকাসটা হলো নির্বাচন। পুরো ক্যাবিনেটের, পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজার এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি, ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায়। ভোটের আগে সমমনা দলগুলোর সাথে জোট গড়তে পারে বিএনপি, জানালেন সালাউদ্দিন। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করেছে সরকার, মন্তব্য রিজভী। জনগণের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। দুদকের মামলায় বেরোবির সাবেক ভিসি ডক্টর কলিমুল্লাহ গ্রেফতার। আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মেজর সাদিকুলের স্ত্রী 5 দিনের রিমান্ডে। মিটফোর্ডের ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে মব সৃষ্টির চেষ্টা হয়েছিল, দাবি সহযোগী। চাঁদা ও ব্যবসার লভ্যাংশ না দেয়ায় ক্ষোভ। তখন তার একটা ফিক্সড অ্যামাউন্ট দাবি করছে যে মাসে এত টাকা দিতে হবে, তখনই এই যে সোহাগ ভাই করছে যে না, আমি ফিক্সড অ্যামাউন্ট দিব কেন। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 5 আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে সরকারের মূল লক্ষ্য উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। জানান 121টি সুপারিশের মধ্যে 16টি বাস্তবায়ন হয়েছে। তাছাড়া 85টি বাস্তবায়নের পথে 10টি আংশিক বাস্তবায়ন হয়েছে। আরও 10টি বাস্তবায়নযোগ্য কিনা তা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তিনি যেন ন্যায় বিচার পান সে বিষয়টিও নিশ্চিত করবে সরকার। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব, এছাড়াও দুইটা বড় দায়িত্ব। কিন্তু মূল কাজটা এখন, মূল ফোকাসটা, দ্বিতীয় অধ্যায়ের মূল ফোকাসটা হলো নির্বাচন। পুরো ক্যাবিনেটের, পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজার এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি, ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায়। এটা হলো আমাদের এখন মেন প্রধান দায়িত্ব। তফসিল ঘোষণার আগে যে কোনো সময় সমমনা রাজনৈতিক দলের সাথে জোট গঠন করতে পারে বিএনপি। তবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ইসিকে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার চিঠি পাঠানো 1 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংস্কার ও বিচারের অগ্রগতিতে বিএনপি সন্তুষ্ট বলেও জানান তিনি। বলেন, রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ অবস্থান সৃষ্টিতে বিএনপি কাজ করছে। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হচ্ছে। নির্বাচন পরিচালনার বিধিবিধান দ্রুত প্রণয়ন হবে বলেও প্রত্যাশা করেন সালাউদ্দিন। তিনি বলেন, পরবর্তী সরকারই বাস্তবায়ন করবে নির্বাচন ও সংবিধান সংক্রান্ত সকল সংস্কার। প্রার্থী মানসিকতা এবং ভোটারদের মানসিকতায় মুখ্য হবে, তা আশা করি সামনের দিনে মানুষ সেই ইতিহাসটা সৃষ্টি করবে। তো সুতরাং সবাই মিলে যদি আমরা নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ এবং একটা গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী যাতে গ্রহণযোগ্যতা পায় সেরকম নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেই জায়গায় আমার মনে হয় না অন্য কোনো শঙ্কা থাকবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত স্কুল স্টাফ মাসুমার স্বজনদের সাথে দুপুরে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। এ সময় নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানান রিজভী আহমেদ। বলেন, নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে জনগণের ভোটের আশা পূরণ করেছে অন্তর্বর্তী সরকার। নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সার্বিক সহযোগিতা করবে বিএনপি।
তিনি জানান, জুলাই ঘোষণাপত্রে মানুষের আকাঙ্ক্ষা অনেকটাই বাস্তবায়িত হয়েছে। এ সময় এনসিপি নেতাদের কক্সবাজার সফর ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপি নেতা বলেন, তাদের কক্সবাজার যাত্রা স্বাভাবিক। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা ছিল তাদের প্রতি মানুষের বিশ্বাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সেই সাথে কোনো বিষয়ে লুকোচুরি না করে জনগণের সামনে তা তুলে ধরার আহ্বান জানান বিএনপির এই নেতা। সংবাদটির কথা রুম্মন বলেছে, সেই সংবাদটি তিনি পান। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে জনগণের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। দর্শক, সংবাদ সম্মেলনে এই মুহূর্তে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। বাসস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা আরেকটা কাজ করেছি, সেটা হলো প্রাইভেট এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে আমাদের বর্তমানে সরকারের 37টা মেডিকেল কলেজ আছে আর বেসরকারি আছে 67টা। এই বেসরকারি কলেজের নীতিমালা থাকলেও সরকারি কলেজের কোনো নীতিমালা নাই। তো কাজে এবার আমরা যেটা করলাম, সরকারি আর বেসরকারি উভয় প্রতিষ্ঠানের জন্য অভিন্ন নীতিমালা, এবং এটাকে মূল্যায়ন করার জন্য সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলিকে মূল্যায়ন করার জন্য আমরা একটা ম্যাট্রিক্সও করে দিলাম। সেই অনুযায়ী কিছু মেডিকেল কলেজ আমাদের হয়তো মার্চ করে দিতে হবে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, এখনো ইয়ের মধ্যেই আছে। এটা তাতে ছাত্রদের কোনো অসুবিধা হবে না, তাদের পড়াশোনা তারা চালিয়ে যেতে পারবে। আমরা এমনভাবে করবো যাতে তাদের পড়াশোনার ক্ষতি না হয়। কিন্তু মেডিকেল কলেজে যদি আমাদের ভালো পড়াশোনা আমি করাতে না পারি, ভালো ডাক্তার যদি তৈরি করতে না পারি, আপনারা জানেন কিনা জানি না, আমাদের বেসিক সাবজেক্টের অনেক টিচার পাওয়া যায় না। কারণ এই বেসিক সাবজেক্টগুলো ওরা পড়তে চায় না। কেন পড়তে চায় না? কারণ ওখানে তো বাড়তি টাকা ইনকামের কোনো সুযোগ নেই, প্রাইভেট প্র্যাকটিস নাই, কাজে এই সাবজেক্টগুলোকে পড়তে চায় না। কাজে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম এই বেসিক সাবজেক্টগুলো 7টা সাবজেক্টে যেন 100% জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আগামী 13 আগস্ট এই মামলায় আসামি পক্ষের শুনানি অনুষ্ঠিত হবে। একই দিন রামপুরায় 2টি হত্যা এবং কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থানের সকল নৃশংসতা ছাড়িয়ে যায় সাভারের আশুলিয়ার নির্মমতা। 5 আগস্ট আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা হয় 6 জনের মরদেহ। বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানিতে সেই দিনের বিভীষিকাময় হত্যাকাণ্ডের বিস্তারিত ঘটনা ট্রাইব্যুনাল 2-এর সামনে তুলে ধরেন প্রসিকিউশন। জানান, আগুনে পোড়ানোর সময়ও জীবিত ছিল একজন। এ সময় 5 আগস্ট 6 জনকে হত্যা এবং 4 আগস্ট একজন সহ 7 জনকে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতার 8 আসামি। আসামিদের পারস্পরিক যোগসাজশে অপরাধ সংগঠনের অভিযোগ সহ 3টি ধারায় অভিযুক্ত করা হয়। পরে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য 13 আগস্ট দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। যার বিরুদ্ধে আমরা মূল অভিযোগটা এনেছি ডিআইজি সাহেব সৈয়দ নুরুল ইসলাম, উনি করেছেন কি, যারাই নিষ্ঠুরতা দেখিয়েছেন, যারাই বর্বরতা দেখিয়েছেন, যারাই আন্দোলনের কঠোরতা দেখিয়েছেন, তাদেরকে অর্থ পুরস্কার দিয়েছে আশুলিয়া থানায় এসে। এই বর্ণনাটা আমরা দিয়েছি। হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করে প্রসিকিউশনের কাছে ইনভেস্টিগেশন রিপোর্ট দেয়। অন দি বেসিস অফ দ্যাট ইনভেস্টিগেশন রিপোর্ট প্রসিকিউশন ফর্মাল চার্জ দাখিল করে।
এখানে কে আসামি হবে কে আসামি হবে না এটা ইনভেস্টিগেশন এজেন্সি এবং প্রসিকিউশন নির্ধারণ করবে। এই ঘটনার তদন্ত শেষ করে চলতি বছরের 31 জুলাই প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছিল তদন্তকারী দল। মানুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় ঘোষণা এবং জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয় তাকে। আজ তার পক্ষে আইনজীবী দাঁড়িয়েছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, সংবিধানের 13 সংশোধনী মামলায় বেআইনি রায় ঘোষণা এবং রায় জালিয়াতিতে এবিএম খায়রুল হকের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ফলে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। গত 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, দুর্নীতি দমন কমিশনের চাহিদাপত্রের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে গত 18 জুন সাবেক 2 উপাচার্য ডক্টর কলিমুল্লাহ এবং AKM নুরুন নবী সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পারস্পরিক যোগসাজশে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া 30 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেন। পাশাপাশি ঠিকাদারকে নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন দিয়ে 4 কোটি টাকা আত্মসাৎ করেন। ডক্টর কলিমুল্লাহ 2017 থেকে 21 সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ডিএমপির মিডিয়া শাখা জানায়, ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেফতার করা হয়। সম্প্রতি বসুন্ধরা এলাকার কেবি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রশিক্ষণের ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানায় পুলিশ। মেজর সাদিকুলের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এরই মধ্যে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। রাজধানীর মিটফোর্ডের ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঠিক আগ মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে যমুনা টেলিভিশন, যাতে দেখা যায় কালো পাঞ্জাবি পরিহিত সোহাগকে তার দোকান থেকে টিটু, মহিন সহ কয়েকজন এসে মারতে মারতে নিয়ে যায় মিটফোর্ডের সামনে। ঘটনা ভিন্ন খাতে নিতে আওয়ামী লীগের দোসর বানিয়ে মব সৃষ্টির চেষ্টাও করা হয়। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 9 জুলাই বিকেল 5:45 সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় মিটফোর্ড এলাকার রজনী বসে লেনে নিজের দোকানে বসে আছেন সোহাগ। কয়েক মিনিট পর দল বেঁধে আসেন কয়েকজন। এর মধ্যে কালো গেঞ্জি পরা টিটো, সাদা কালো চেক শার্ট পরা মহিন, আকাশি রঙের গেঞ্জি পরিহিত অভিসহ ছিল আরও কয়েকজন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগকে উপর্যুপরি আঘাত করতে থাকে সবাই। মারতে মারতে সোহাগকে ধরে নিয়ে যায় মিটফোর্ডের দিকে। হাসপাতালের ভেতরেই সিমেন্টের ব্লক ও ইট দিয়ে আঘাত করে সোহাগকে হত্যা করা হয়। সোহাগকে ধরে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে ছিলেন তার ব্যবসায়িক সহযোগী ইসমাইল। চেষ্টা করেন সোহাগকে ছাড়িয়ে নেয়ার, কিন্তু পারেননি। সোহাগ হত্যা মামলার 1 নম্বর সাক্ষীও তিনি। সম্প্রতি যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়ে জানিয়েছেন সেদিনের ভয়ঙ্কর ঘটনার আদ্যপান্ত। এখান থেকে তো কিল ঘুষি সব শুরুই, আর আঘাত করা শুরু করছে ওইখানের পরে। বেশি দূর নেই, যে লালমিয়া হাজির বিল্ডিং যেটা মিদ্যাবাড়ি বলে, এই পর্যন্ত যায় ওনারা ট্যাকেল দিতে পারছি, এরপরে ভাই ট্যাকেল দিতে পারিনি আমরা। কোমর হাত দিচ্ছি, তুই যাবি কিনা ঝাড়ি দিয়া, তখন আমি চাপতে বাদ দিয়েছি, কারণ ওদের কাছে 6টা মেশিন আছিল। কেন এমন নির্মম হত্যাকাণ্ড? ঘটনার সূত্রপাতি বা কবে? অনুসন্ধানে জানা গেছে মে মাসের 19 তারিখ হত্যাকাণ্ডের অন্যতম হোতা টিটু সোহাগের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দেন, যার স্ক্রিনশট যমুনা টেলিভিশনের হাতে এসেছে। যাতে দেখা যায় টিটু সোহাগকে লিখেছেন, স্বার্থপর লোকদের সাথে সম্পর্ক না থাকাই ভালো, আমি টাকাকে অনেক ভালোবাসি। ধারণা করা হচ্ছে এই মেসেজ দেওয়ার আগ থেকেই দ্বন্দ্ব তাদের। টিটু ওনার বড় ভাই, মঈন ওনার বড় ভাই, তারপরে যে কিছু আসামি ধরা পড়ছে ওনার ছোট ভাই। কোন অনুষ্ঠান করতে 20,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে, উনি দিতে আছে। যখন তার একটা ফিক্সড অ্যামাউন্ট দাবি করছে যে মাসে এত টাকা দিতে হবে, তখনই এই যে সোহাগ ভাই করছে যে না আমি ফিক্সড অ্যামাউন্ট দিব কেন, মাসে কত 2 লক্ষ টাকার দাবি করছিল। এটা ওনাদের সাথে আগের চলাফেরা, ওই যে টাকা পয়সা চাইছে, একতরফা চাইছিল, এটা দেয় নাই। এটার মানে মেন দ্বন্দ্বটাই হলো এই জায়গায়।
সোহাগকে পিটিয়ে হত্যার দুদিন আগে 7 জুলাই মাসিক 2 লাখ টাকা এবং ব্যবসার লভ্যাংশ না দেয়ায় টিটুর নেতৃত্বে সোহাগের গোডাউনে তালা দেয়া হয়। বন্ধ করতে বলা হয় মালামাল কেনা বেচা। এই তালা সোহাগ ভেঙে ফেলায় ক্ষুব্ধ হয় টিটু। ব্যবসা প্রপারলি ছাড়তে বলছে তোর পরিবার নিয়ে আনতে জায়গা ছেড়ি করছে, ডাইরেক্ট মেনে নেব এরকম তো আগে কয়ে গেছে ল্যাংটা করে বিটাম একটা বাস্তব করছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং চোরাইতারের ব্যবসার একক নিয়ন্ত্রণ নিতেই প্রকাশ্যে পেটানো হয় সোহাগকে। এ সময় তাকে আওয়ামী লীগের দোসর সাজিয়ে সৃষ্টি করা হয় মব। পরিকল্পনা ছিল সাধারণ মানুষকে হত্যাকাণ্ডে যুক্ত করে ঘটনা ভিন্ন খাতে নেয়ার। মূলত ব্যবসায়ী করতে দিবে না সোহাগ ভাইকে, মার্কেট থেকে উচ্ছেদ। আর মারার দিনও তো এটাই সাজাতে যাচ্ছে যে সে আওয়ামী লীগের দোসর। ওরা তো এই মিছিলটাই করলো, মানে জিনিসটা ঘুরাইতে যেছে, ওরা আধিপত্য বিস্তার করতে চাইছিল এই জায়গায়। মানে যেভাবে মারছে ওরা যদি এইভাবে বাইচা যাইতো তাহলে এই এলাকার ভিতরে মানে যেদিকে যা চেহারা দেখাইতো ওদিক থেকে টাকা দিয়ে দিত ডরে ভয়ে। সোহাগকে হত্যার আগে মিটফোর্ড এলাকার রজনী বোস লেনের এই দোকান থেকেই তাকে ধরে নিয়ে যায় খুনিরা। হত্যাকাণ্ডের পর থেকেই বন্ধ ছিল প্রতিষ্ঠানটি। তবে গতকাল বুধবার দোকানটি আবারও চালু করেছেন সোহাগের ব্যবসায়িক সহযোগীরা। শুরু হয়েছে কেনা বেচা, শুধু নেই সোহাগ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত 6 অজ্ঞাতের মরদেহ আঞ্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হলো। গেল 1 বছর ধরে ঢাকা মেডিকেলের মর্গে ছিল তাদের মরদেহ। এর মধ্যে 5 জন পুরুষ, 1 জন নারী। পুলিশ জানিয়েছে আদালতের নির্দেশেই সম্পন্ন হলো হস্তান্তর প্রক্রিয়া। প্রত্যেকের শরীরে মিলেছে আঘাতের চিহ্ন, জানান চিকিৎসকরা। জুরাইন গোরস্থানে হবে তাদের দাফন। জুলাই আন্দোলনের পর দীর্ঘ 1 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাত 6 মরদেহ। ঘড়ির কাঁটা ঘুরলেও খোঁজ নেয়নি কেউই। মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় বেওয়ারিশ হিসাবেই নেওয়া হয়েছে দাফনের সিদ্ধান্ত। আর ডেড বডিগুলি আমাদের মর্চারিতে ছিল, আসলে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছিলাম অটোপসির পরপরই আমাদের পুলিশ বাহিনীর কাছে, ওনারাই এটা ডিসপোজাল করার জন্য। যেহেতু আনআইডেন্টিফাইড ছিল তো বডিগুলি আমাদের মর্গে ওনারা রেখেছিলেন। তো যাই হোক, আজকে আমরা সেই ডেড বডিগুলি আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। দুপুরে অজ্ঞাত 6 জনের মরদেহ হস্তান্তর করা হয় আঞ্জুমান মফিদুল ইসলামকে। তবে মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা হয়েছে ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করার জন্য। এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার দিয়ে সিরিয়াল দেওয়া আছে। এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলোর সিরিয়াল থাকবে, প্ল্যাকার্ড থাকবে, যাতে ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায় তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো। মরদেহগুলোর মধ্যে 5 জন পুরুষ ও 1 জন নারী। এদের মধ্যে 5 জনের মৃত্যুর কারণ আঘাতজনিত, আর 1 জন মারা যান শটগানের আঘাতে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।